হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। ফাইনালি তোমাদের কাছে চলে এসেছে, আজ থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য মক টেস্ট। অর্থাৎ জিলে 2024 এর যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ফ্রি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট ক্লাস চলছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারই মধ্যে ফার্স্ট ইউনিটটা কমপ্লিট হয়ে গেছে। সেই ফার্স্ট ইউনিটের উপর ডিপেন্ড করে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর জিলেট 2024 এর জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু মক টেস্ট তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, যে সমস্ত ফার্স্ট ইউনিট কমপ্লিট হয়েছে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের মক টেস্ট। আজ থেকে শুরু হচ্ছে সেশন, অর্থাৎ ফার্স্ট ইউনিটের প্রথম সেশন। দেখো অ্যাকচুয়ালি যদি দেখি আমরা যে জিলে 2024 এর যে সিলেবাস তোমাদের রয়েছে, কিন্তু আমরা অলরেডি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যে রয়েছে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট সেটা কিন্তু আমরা ফান্ডামেন্টাল কমপ্লিট করে দিয়েছি। তারই মধ্যে তোমাদের ট্রান্সফরমারের ক্লাস ধরে ট্রান্সফরমার আর একটা কিংবা দুটো ক্লাস ধরে কিন্তু ট্রান্সফরমার কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা ইউনিট কমপ্লিট হবে, তারপরে আস্তে আস্তে সেই ইউনিটের উপর ডিপেন্ড করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসবে। অতএব যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশ থেকে বেল আইকনটা অন করে নাও। অল নোটিফিকেশন তোমাদের কাছে খুব ইজিলি নোটিফাই হয়ে যায়। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে তারা যদি গভর্নমেন্ট এবং প্রাইভেটের জবের নোটিফিকেশনের প্রিপারেশন এবং তোমাদের যে সেমিস্টারের প্রিপারেশন যদি করতে চাও তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নাও। সেখানে তোমরা প্লে লিস্টে চলে যাবে, দেখবে ডিসি নেটওয়ার্ক থেকে শুরু করে তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাওয়ার সিস্টেম এবং তোমাদের ম্যাগনেটিক সার্কিট এবং তার সঙ্গে জিলেটের ক্লাস চলছে। এবং তোমাদের যে সমস্ত মান্থলি যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনের ভ্যাকান্সি আসছে তার কিন্তু মান্থলি তোমাদের কিন্তু লিস্ট ভ্যাকান্সি মার্চ মাস এগুলো চলছে, তার মধ্যে প্লেলিস্ট করা রয়েছে। সমস্ত কিছু তোমরা ইনফরমেশন পাবে, সমস্ত বেনিফিট পাবে। অতএব যারা প্রথম আসছো অবশ্যই তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে সাথে যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি ইমিডিয়েটলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, যেটা ডেসক্রিপশনে লিংক রয়েছে। ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল লেটেস্ট আপডেট সবার আগে পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নাও। এবং এই তোমাদের মক টেস্ট শুরু হচ্ছে, অর্থাৎ আজকে থেকে তোমাদের ফার্স্ট মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ। সেই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, যে টেস্টের পিডিএফ কোথায় পাবো স্যার? অর্থাৎ দেখো দেখতে পাচ্ছ যে মক টেস্টটা তোমাদের কাছে এই যে স্ক্রল করছি, এইটা হচ্ছে তোমাদের মক টেস্টের কোশ্চেন। অর্থাৎ মক টেস্ট ফর 2024 জিলেটের জন্য সেট নাম্বার 1 ফার্স্ট ইউনিট। অর্থাৎ তোমাদের কাছে আমি কোশ্চেনগুলো তুলবো, সেগুলোকে অ্যান্সারও সলিউশন করে দেবো, যাতে করে তোমরা সেই সলিউশন ভিডিওগুলো বারবার দেখে সেই কোশ্চেনগুলো অ্যারাইজ করতে পারো। অর্থাৎ সবাইকে আমি একটা কথাই প্রেফার করবো, যে সমস্ত জিলেট অ্যাসপিরেন্ট আমার ভিডিও বা আমার ক্লাসগুলো দেখো তাদেরকে একটাই পদক্ষেপ দেবো, যে ক্লাসগুলো বলবো সেই মক টেস্টগুলো বলবো সেই মক টেস্টগুলো প্রিন্ট আউট করে রেখে দেবো, সেগুলো টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো পিডিএফ, সেগুলো প্রিন্ট আউট করে ভালো করে পড়াশোনা করো। ওকে, সো চলো স্টার্ট করি আজকের ফার্স্ট ইউনিটের মক টেস্ট। অর্থাৎ জিলেট 2024 এর জন্য মক টেস্ট ফর সেট নাম্বার 1। তোমরা ভালোভাবেই জানো যে অ্যাকচুয়ালি যে আমরা ফ্রি পড়ি, তাই তো ফ্রি পড়ছি যে ফান্ডামেন্টালস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেখানে তোমাদের কত নম্বর রয়েছে তোমরা কম বেশি জানো, 10 নম্বর রয়েছে। অর্থাৎ 10 নম্বরের মধ্যে তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম 7 থেকে 8 নম্বর কমন কোশ্চেন পাবে যদি তোমরা পুরো সিরিয়াস ভাবে সিরিয়াল ভাবে কোশ্চেন গুলো করো এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ঠিক আছে, আশা করি তোমরা সব বুঝতে পারছো। অতএব তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে বুঝতে পারে যে আমার ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের কতটুকু বেস্ট দিচ্ছে, কতটুকু তোমাদের যেটা কাজে লাগবে সেটা কিন্তু তোমরা স্প্রেড করো। অর্থাৎ তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো এই ভিডিওটা। ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য, দেখো একটা সার্কিট রয়েছে, তোমাদের ক্যাপাসিট্যান্স পড়েছিলাম। সেই ক্যাপাসিটরের মধ্যে বলছে আ গিভেন সার্কিট, একটা ক্যাপাসিটর রয়েছে, সেখানে ক্যাপাসিটরের মধ্যে সবগুলো ভ্যালু হচ্ছে মাইক্রোফ্যারাড। দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন দ্য এ আর বি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে বলেছে। আচ্ছা তোমাদেরকে আমি বলেছিলাম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি বলেছে, যার রেজিস্ট্যান্সের প্যারালেল ফর্মুলা মানে ক্যাপাসিট্যান্সের সিরিজের ফর্মুলা, তাই তো? তাহলে সেদিক থেকে প্যারালেলের ক্ষেত্রে যদি কি যাবে, সিরিজের ফর্মুলা হয়ে যাবে 1/C1 প্লাস 1/C2। বলেছিলাম না 1/C2, বলেছিলাম তো 1/C2 ডট 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 যতগুলো কত হবে তত নাম্বার অফ ক্যাপাসিট্যান্স থাকবে, তার সবগুলো কি হয়ে যাবে 1/C1 C2 হয়ে যাবে। অর্থাৎ রেজিস্ট্যান্সের প্যারালেল ফর্মুলা মানে ক্যাপাসিট্যান্সের সিরিজের ফর্মুলা, আর রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলা মানে সেটা ক্যাপাসিট্যান্সের প্যারালাল ফর্মুলা। তোমরা আশা করি ভালোভাবে জানো এই একটা ফর্মুলা। আর সি ইকুইভ্যালেন্ট যদি বার করতে হয়, যদি তোমাদের প্যারালাল থাকে ডাইরেক্ট যোগ করে করে চলে যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। তোমরা এর উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে এই কোশ্চেনটা, ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। দেখো 2023 সালে কিন্তু ক্যাপাসিট্যান্স ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স দিয়ে কিন্তু নিউমেরিক্যাল এসেছিল। ঠিক আছে, দেখো এখানে দেখো কারেন্টটা ফ্লো করছে, এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এই দিকে একটা কারেন্ট যাচ্ছে আবার এইটা দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, যাচ্ছে তো। কিন্তু এখানে দেখো তো এ একটা পয়েন্ট, আবার এই পয়েন্টটা মানেই তো এই পয়েন্টটা একটা কমন পয়েন্ট বলতে পারি।
তিনটে পয়েন্ট হলো, আর এখানে একটা পয়েন্ট, চারটে পয়েন্ট। তাহলে আমরা একটা হুইস্টন ব্রিজের মতন লাগছে না? আর হুইস্টন ব্রিজের মধ্যে দেখো তোমরা ভালোভাবে দেখতে হবে, দেখো এই মাঝখানে কিন্তু 10 ওহম, 10 যে মাইক্রোফ্যারাডটা আছে না, সেটা কিন্তু মিডিলে পড়ে গেছে। যদি সার্কিটটা রিপ্রেজেন্ট করি, ধরো সাপোজ এটা একটা ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, এটা 6 ওহম ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট। আবার এই মিডিলের মধ্যে এখানে 10, এখানে 4, এখানে 8 হচ্ছে 8, তাই তো? আর এই পয়েন্ট মানে কি? এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে সমান, হ্যাঁ কি না? এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে সমান, এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে সমান। দেখো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই না? একই তো, সমান তো, ঠিক করলাম। আর এদিকে 10, এটা হচ্ছে 10, এটা 10, এটা 6, এটা 8, হ্যাঁ কি না? আর এদিকে কত আছে? 3, আর 4-এ কিসে আছে? সিরিজে আছে, এইরকম আর আছে না? এটা আছে 3, এটা আছে 3, আর এটা হচ্ছে 4। যদি ধরি, তাহলে একটা হুইস্টন ব্রিজ লাগছে কি লাগে না? লাগছে কি লাগে না হুইস্টন ব্রিজ? অর্থাৎ হুইস্টন ব্রিজের প্রথমে নেচার হচ্ছে যে স্যার আপনি কোনাকুনি গুণ করতে বলেছেন চারটে আমি, অর্থাৎ এখানে যদি 3 হয় তাহলে কি বলেছিলাম, 4 ছক 24, অ্যান্ড এখানে কত ছিল, এটা 8 ছিল, তাই তো? 3 8 24, তাহলে তো দুটোই তো সমান হয়ে যাচ্ছে, দুটো তো সমান হয়ে যাচ্ছে। এই যে তাহলে দুটো ক্রস আর্ম যদি দুটো সমান হয়ে যায় সেটাকে ব্যালেন্স কন্ডিশন বলেছিলাম। তাহলে ব্যালেন্স কন্ডিশন মানে কি? ব্যালেন্স কন্ডিশন মানে স্যার যে গ্যালমিনেটরটা রয়েছে সেটাতে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে এই যে 10 ওহমটা রয়েছে এটা কোনো কাজের না, এটা কোনো কাজের না। তাহলে আমি সার্কিটটা কিরকম রিপ্রেজেন্ট করতে পারবো? সার্কিটটা রিপ্রেজেন্ট হবে স্যার এরকম, সার্কিটটা হবে দেখো। তাহলে এইটা কি হবে 6, তারপরে কি হচ্ছে 3, তারপরে কি হবে 3-এর পর 6, 6 3, আর এদিকে কি হবে 8, তাই তো? 10 ওহমটা কি হবে হিউস্টন ব্রিজের জন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কারণ কি ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে। এটা হচ্ছে কত 4। এবারে তোমরা তো ইজি ভাবে বার করতে পারবে তাই না? ইজি ভাবে 4, আর এখানে কত 7। তার মানে স্যার আপনি সিরিজ প্যারালাল কনসেপ্টটা বললেই এবারে হয়ে যাবে, এবারে হয়ে যাবে। দেখো প্রথমে কনসেপ্টটা রাখতে হবে যে হুইস্টন ব্রিজ আছে কি নেই, ঠিক আছে, সার্কিটের মধ্যে। তাহলে এ আর বি পয়েন্ট এবারে বার করতে পারবে নিশ্চয়ই, ইজি পয়েন্ট বার করে দিয়েছি, পুরো সিম্পল জিনিস, পুরো একবার সিম্পল। দেখো এই দুটো কিসে আছে? সিরিজ। এই দুটো কিসে আছে? এই দুটো প্যারালাল আছে। তাহলে সিরিজ প্যারালাল করে কনসেপ্ট কিরকম হবে, এরপর সার্কিটটা কিরকম হবে? এই একটা সার্কিট চলে আসবে উপরে, তাহলে ঠিক আছে, আর আর নিচে একটা হয়ে যাবে ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে। বার করিয়ে দেখবে তোমাদের সবার কমন পয়েন্ট একটা দেখবে, এখানে তোমার কত আসবে, এই চার এই যে ভ্যালুটাকে এখানটাই ক্যালকুলেট করার পর দেখবে তোমরা কত। দেখো ক্যালকুলেট করে 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 বোঝাতে গেলে আমার এমনিতেও আমার সেট আপ তো আরো ভালোভাবে হয়নি, তবু তোমাদেরকে কনসেপ্টগুলো দিচ্ছি, তোমরা বাড়িতে বসে অবশ্যই ট্রাই করবে। 14/3 আসবে, ঠিক আছে। আর 14/3 করলে এটা 7, তখন সিরিজে আছে। আর ক্যাপাসিট্যান্সের সিরিজে কি হবে? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/Cn, তাই তো, হ্যাঁ কি না? তাহলে সেদিক থেকে আর একটা ফর্মুলা জানি যে স্যার C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2, ক্যাপাসিট্যান্সের অর্থাৎ রেজিস্ট্যান্সের প্যারালাল ফর্মুলা দুটো যদি থাকে সেটা C1 ইন্টু C2 প্লাস C1 প্লাস C2, অর্থাৎ ক্যাপাসিট্যান্সের সিরিজের ফর্মুলা মানে রেজিস্টারের প্যারালাল ফর্মুলা, বাতিকতা মনে রাখো, ঠিক আছে। তাহলে তোমরা এখানে বার করতে পারবে 14/7, তার মানে তোমরা বুঝতে পারছো কত হবে, এখানে ক্যালকুলেট করে দেবে 14/5 আসবে অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ একের দাগের অ্যান্সারটা হবে তোমার কি 14/5, ঠিক আছে। বুঝা গেল কি বললাম কোশ্চেন? নেক্সট কোশ্চেন, ইন আ সিরিজ কানেকশন রেজিস্টার হোয়াট হ্যাপেন টু কারেন্ট অ্যাক্রস টু দ্য ইচ রেজিস্টার। মানে ধরো এ একটা রেজিস্টার রয়েছে, এ একটা রেজিস্টার রয়েছে, আবার এ একটা রেজিস্টার রয়েছে, ঠিক আছে। ধরে নাম এটা R1, ধরে নাম এটা R2, আর যতগুলো নাম্বার অফ রেজিস্টার থাকবে সেগুলো আমি কন্ট্রোল ধরে নিলাম। এবার আমাকে বলো তো তোমরা কি পড়েছো? না স্যার পড়িয়েছিলেন যে সিরিজের ক্ষেত্রে কারেন্ট সব জায়গায় সমান থাকবে, বলেছিলাম। অর্থাৎ এখানে যে কারেন্টটা থাকবে সেখানে এখানেও সেম কারেন্ট থাকবে, এখানেও সেম কারেন্ট থাকবে, অর্থাৎ সিরিজ কানেকশন। কিন্তু প্যারালাল যদি হতো তাহলে ভোল্টেজটা সমান থাকতো, বলেছিলাম তো। তাহলে এখানে একটা রেজিস্টার গুলো কি আছে সিরিজে কানেক্ট করা রয়েছে। হোয়াট হ্যাপেন টু দ্য কারেন্ট সো অ্যাক্রস, মানে কারেন্ট জিজ্ঞেস করছে। অবভিয়াসলি কারেন্টটা কি হবে, না ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, কি হবে, সেম অফ দ্য রিমাইনিং অফ দ্য সেম। অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম কারেন্টটা সিরিজের ক্ষেত্রে সমান থাকে, আর ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা হচ্ছে ডিফারেন্স হয়ে যায়, বলেছিলাম তো। সেম আর হচ্ছে ভোল্টেজ উইল বি ডিফারেন্ট, এটা সিরিজের সার্কিটের ক্ষেত্রে ডিফারেন্ট, আর প্যারালের ক্ষেত্রে তার উল্টো হয়ে যাবে,
ভোল্টেজ হচ্ছে সেম, ঠিক আছে, আর কারেন্টটা হচ্ছে ডিভাইড হয়ে যাবে। বুঝা গেল 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন চলো। 3 নম্বর কি কোশ্চেন, আরো সহজ কোশ্চেন দিয়েছে। বলছে আর where has been some resistance as the one of the given the figure, একটা ফিগার রয়েছে, এখানে ভোল্টেজ বলে দিয়েছে। হ্যাঁ, ভোল্টেজ তো বলেছে 200 ভোল্ট, 200 ভোল্ট বলে দিয়েছে। দেখো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আমি তোমাদের কোশ্চেন করাচ্ছি মানে এইগুলো কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এখানে কত কারেন্ট বলে দিয়েছে, দেখো কারেন্ট বলে দিয়েছে না, কত অ্যাম্পিয়ার ফ্লো করছে, কিন্তু এখানে রেজিস্ট্যান্স কি বলেছে, রেজিস্টারটা কি বলেছে বলেনি তো, তাহলে 5 অ্যাম্পিয়ার বলেছে না, তাহলে 5 অ্যাম্পিয়ার বলেছে। তা তুমি কি বলেছে, ক্যালকুলেট দ্য রেজিস্টিভিটি। দেখো ক্যালকুলেট দ্য রেজিস্টিভিটি, যদি লেন্থ হচ্ছে এত আর ক্রস সেকশন এরিয়া হচ্ছে এত, আচ্ছা লেন্থ তোমাকে কত বলেছে, গিভেন ডাটা তুলবে পরীক্ষা খাতায়, টাইম টেকিং করতে হবে, অনেক টাইম সেভ করতে হবে। দেখো 10 মিটার বলেছে লেন্থটা, আর ক্রস সেকশন এরিয়া কত বলেছে 2 মিটার। তার মানে আমার কাছে সবই আছে কিন্তু 8টা নেই। 8টা বার করার কোনো কঠিন কাজ কি, 8টা বার করা তো কঠিন কাজ নয়। আর ইজুগাল টু তোমরা কি জানো, আর ইজুগাল টু ভি বাই আই, আই ইজুগাল টু ভি বাই আর হয়, তাহলে আর ইজুগাল টু কি হবে ভি বাই আই, হ্যাঁ কি না, তাহলে আর ইজুগাল টু ভি বাই আই হলে তাহলে ভি এর ভ্যালু কত 200, ভি এর ভ্যালু কত 200, 200/5 করলে কত হয়, কত হয় 40 হয় না, 5 × 8 = 40, সরি 20 হয়, 20 20 20, 5×2 = 10, তার মানে কত হচ্ছে দেখো তো, 4×5 = 20, 20 ঠিক, তাহলে 4×5 = 20 হলে 40 ওহম হচ্ছে না, হচ্ছে কি হয় না দেখো তো, 200/5 করলে কি হয়, 4×5 = 20, 200, তার মানে কি হচ্ছে 40 ওহমের এই রেজিস্টরটা, এই রেজিস্টরটা কত 40 ওহমের রেজিস্টরটা, এই রেজিস্টরটা, হ্যাঁ কি না। তার মানে তুমি লাগাও ফর্মুলা, তুমি কি জানো, রেজিস্টিভিটি ইজুকাল টু কি জানো, রো ইজুকাল টু জানো আর এ বাই এল, স্যার আপনি পড়িয়েছেন, যার ইউনিট কি ওহম মিটার, ওহম মিটার, তাহলে এখানে ওহম মিটার আছে, এখানে ওহম মিটার আছে, কিলো ওহম মিটার আছে, সব জায়গায় ইউনিট আছে, তোমাকে লেন্থ দিকের উপর ডিপেন্ড করতে থাকো, মানগুলো পুট করাবে। রেজিস্ট্যান্স পেয়ে গেছো কত 40, ক্রস সেকশন এরিয়া কত বলে আছে 2, লেন্থ কত, লেন্থ বলে দিয়েছে স্যার এখানে 10, তার মানে তোমরা বুঝতে পারছো 80 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে 8 ওহম মিটার। বুঝা গেল, আর ইউনিট সবসময় মনে রাখবে, রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার। ক্লিয়ার 3 নম্বর কোশ্চেন। তারপর তোমাকে জিজ্ঞেস করেছে যে দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি মানে কি রো, রো, তাহলে আমরা কি জানি কন্ডাক্ট্যান্সের ইউনিট, কন্ডাক্ট্যান্স কি করে জানি, রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু কি জানি বলতো, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি জানি, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কন্ডাক্ট্যান্স জানি না, কন্ডাক্ট্যান্স জানি কি জানি না, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 1/g জানি, আর জি মানে কি কন্ডাক্ট্যান্স, জি মানে কি কন্ডাক্ট্যান্স, হ্যাঁ কি না, জানি তো আমরা ফর্মুলাটা, তাহলে তার উপর ডিপেন্ড করে, তাহলে রেজিস্ট্যান্সে যদি কন্ডাক্ট্যান্স হয়, তাহলে রেজিস্ট্যান্স যদি কন্ডাক্ট্যান্স হয়, তাহলে রেজিস্টিভিটি কি হবে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি, তাহলে কন্ডাক্ট্যান্স কি হবে, কন্ডাক্ট্যান্স হবে না, রেজিস্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্সও হবে না, তাহলে কি হবে কন্ডাক্টিভিটি। বুঝা গেল, মনে রাখবে, ঠিক আছে। ইম্পিডেন্সকে কি দিয়ে রিলেট করা হয়, জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তার ইউনিট কি স্যার ওহম। দেখো একটা কোশ্চেনের সঙ্গে মাল্টিপল কোশ্চেন আমরা করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে, অতএব যত পারবে ভিডিওটা শেয়ার করো, খুবই ইম্পর্টেন্ট একটা সেশন, ঠিক আছে। এই কোশ্চেন মেন হচ্ছে তোমাদের জিলেট এক্সামে স্টুডেন্টদেরকে সবসময় ব্যাপার রাখতে হবে যে কোশ্চেন হচ্ছে মেন ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 5 নম্বর কোশ্চেন বলেছে তোমাদের মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট থেকে, অর্থাৎ এমআই ইনস্ট্রুমেন্ট, তাই তো, দু রকম ইনস্ট্রুমেন্ট পড়িয়েছি, একটা হচ্ছে এমআই ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, ওটা পিএমসি ইনস্ট্রুমেন্ট। তোমরা বলো তো পিএমসি ইনস্ট্রুমেন্ট কিসে কাজ করে, এসিতে না ডিসিতে, তাহলে তোমরা ভালোভাবে জানো যে পিএমসি ইনস্ট্রুমেন্ট, এটা আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে যে পিএমসি ইনস্ট্রুমেন্টে এসিতে কাজ করে নাকি ডিসিতে নাকি বোথ, আমি অপশন দিলাম, পিএমসি ইনস্ট্রুমেন্ট এসিতে, ডিসিতে নাকি বোথ নাকি নান অফ দি অ্যাবভ, চারটের মধ্যে যে কোনো অপশন যেটা হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, নান অফ দি অ্যাবভ, ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেল। এই পিএমসিরা এমআই ইনস্ট্রুমেন্ট কিসে কাজ করে, দেখো কোশ্চেন সেটাই চেয়েছে, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, সবসময় মাথা রাখবে, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট পড়ানোর সময় বলেছিলাম, লেকচারগুলো যারা দেখেছো প্রথম দিকে তারা ভালোভাবে জানো, ঠিক আছে। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কি হবে না, অ্যামমিটার ফর দ্য মেজারিং ইন সে এসি অ্যান্ড ডিসি, না শুধুমাত্র অ্যামমিটার কাজ করে না তো, ভোল্টেজও মেজারমেন্ট করে, কারেন্ট মেজার করে, সেদিক থেকে হবে কি হবে, এখানে কারেন্ট মেজারমেন্ট করে না, ভোল্ট মিটার না, কি হবে না অ্যান্ড অ্যামমিটার ভোল্টমিটার ফর দ্য এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি। তার মানে কি বুঝতে পারলাম, এমআই ইনস্ট্রুমেন্ট
এসি অ্যান্ড ডিসি দুটোর ক্ষেত্রে কাজে লাগায়। বুঝতে গেছো? ক্লিয়ার? আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পিএমসি ইনস্ট্রুমেন্টটা এসিতে কাজ করে, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন দিলাম ডিসি, নাকি 3 নম্বর অপশন বোথ, মানে এসি ডিসি বোথ, নাকি নান অফ দ্য। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের উপর আমরা আশা থাকবো। ঠিক আছে? 6 নম্বর কোশ্চেন কি বলছে, ড্যাশ ড্যাম্পিং মেথড অফ দ্য কমন মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ পিএমসি ইনস্ট্রুমেন্ট কথা বলছে। মুভিং কয়েল মানে কি? পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, হ্যাঁ কি না? তাহলে আমি বলেছিলাম পার্মানেন্ট ম্যাগনেট মানে কি, সেখানে ডিসি পার্ট আসছে, তাহলে সেদিক থেকে কি হবে, মুভিং কয়েল সবসময় কি হবে, এডি কারেন্ট লস করে না। সেখানে কি হবে না, কমনলি একটা ড্যাম্পিং মেথড হয়, সেটা হচ্ছে কি হবে, এডি কারেন্ট। এবারে বলো তো এয়ার কার হয়? এয়ারটা হচ্ছে এমআই এর জন্য, মুভিং আয়রনের জন্য এআই ড্যাম্পিংটা প্রোভাইড করে। বোঝা গেল? বোঝা গেল? এরকম করে বারবার করে কোশ্চেনগুলো বারবার করে করবে। 7 নম্বর কোশ্চেন বলছে দ্য ইকুয়েশন অফ দ্য ব্যালেন্স হুইস্টন ব্রিজ পি আর ইজ ইকুয়াল টু কিউ আর, এটা কি রাইট? দেখো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কিরকম করে করে তোমাদেরকে শিখেছিলাম, যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্ট করা আছে, সেখান থেকে ক্লাসগুলো দেখে নাও। শুধু কোশ্চেন করলে হবে না, একটু কনসেপ্ট নিতে হবে। ঠিক আছে? হুইস্টন ব্রিজে মানে কি, 4টে আর্ম থাকবে, ক্রস আর্ম রেজিস্টার, 2টো ভ্যারিয়েবল, একটা আননোন একটা নোন ভ্যালু থাকে, তাই তো? আর এখানে কি থাকে, একটা গ্যালভানোমিটার থাকে, হ্যাঁ কি না? এখানে গ্যালভানোমিটার থাকে, ঠিক। আর এটা কি অ্যাপ্লাই করা হয়, ডিসি না এসি? অলওয়েজ স্যার ডিসি, অলওয়েজ ডিসি। তাহলে ডিসি অ্যাপ্লাই করছি, ডিসি অ্যাপ্লাই করছি। তার মানে আমি বুঝতে পারছি যে সবসময় ব্যালেন্স কন্ডিশন আসতে গেলে স্যার আপনিই বলেছেন যে পি কিউ আর আর এস, তাই তো? তাহলে সেদিক থেকে দুটো এই আমের গুণফল আর এই দুটো আমের গুণফলকে দুটো ইকুয়াল হলে তবে ব্যালেন্স কন্ডিশন হয়। দেখে নি, পি ইন্টু এস ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আর। তাহলে কি পাচ্ছি আমরা ইকুয়েশনের মধ্যে? এইটাই তো রাইট ইকুয়েশন ব্যালেন্সের জন্য, এটা তো ব্যালেন্সের জন্য রাইট ইকুয়েশন। তাহলে এইটা কি কোশ্চেনের মধ্যে বলেছে? কোশ্চেনের মধ্যে কি বলেছে, পি ইন্টু আর, পি ইন্টু আর ইন্টু কিউ ইন্টু এস, কিন্তু এটার মধ্যে এটা কোনো রিলেশন পাচ্ছ? তাহলে অ্যান্সার উইল বি ফলস। ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন, ফাইন্ড দ্য রেজিস্টার অফ দ্য কালার কোডিং দিয়েছে। আচ্ছা তোমরা মনে পড়ছে, দেখো কালার কোডিং মানে কি, সে বি রয় গেট বিটেন ভেরি গুড ওয়াইফস, সোনা যদি নো কালার, মনে পড়ছে? দেখো দেখো রেড 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 সিলভার, তাহলে আমরা ইজিলি জানি যে বিবি রয়, মনে পড়ছে? দেখো বিবি রয়, বি বি রয়, এই শর্ট ট্রিকটা আমরা রাখতে বলেছিলাম, বিবি রয় গেট বিটেন ভেরি গুড ওয়াইফ, ভেরি গুড, বিবি রয় গেট বিটেন ভেরি গুড ওয়াইফ, সোনা চাঁদি নো কালার। সোনা মানে, সোনা মানে কি, গোল্ড হবে, সোনা মানে কি হবে, গোল্ড, ঠিক। সোনা মানে গোল্ড, গোল্ড সিলভার অ্যান্ড নো কালার বলেছিলাম, জাস্ট মানগুলো পুট করে এবারে বেরিয়ে যাবে তো। এবারে গোল্ডের জন্য কত পার্সেন্ট প্লাস মাইনাস টলারেন্স বলেছিলাম, প্লাস মাইনাস কত পার্সেন্ট বলেছিলাম, 5% বলেছিলাম, মনে করে দেখো। আর সিলভারের জন্য কত বলেছিলাম, প্লাস মাইনাস 10% বলেছিলাম, রাইট? এগুলো মাথায় রাখা, নো কালার জন্য প্লাস মাইনাস 20%। তার মানে আমি এখানে এলিমিনেট অপশনকে এলিমিনেট করতে হবে, কিরকম করে দেখো, এটা তো হবেই না, প্লাস মাইনাস 20% মানে নো কালারের ক্ষেত্রে বলেছিলেন স্যার, তাহলে তো শেষে তো সিলভার আছে, সিলভারের জন্য কি হবে, সিলভারের জন্য 10% হচ্ছে, তাহলে প্লাস মাইনাস 10% মানে 5%টাও হবে না। তাহলে এই দুটোর মধ্যে অপশনের মধ্যে যে কোনো একটা হবে, তাহলে সেই দুটোর মধ্যে কোনটা হবে দেখো তো। আচ্ছা বিবি রয়, তাহলে কি বলেছিলাম, আমি নাম্বারিং করতে বলেছিলাম 0 1, তারপর কি বলেছিলাম 2, তাহলে আর এর জন্য কি কি বলেছিলাম, ব্ল্যাক ব্রাউন রেড ইয়েলো, অরেঞ্জ ইয়েলো, তারপর কি বলেছিলাম গ্রে, বলেছিলাম তো এই নাম্বারিং গুলো। তাহলে রেড এর জন্য কি আছে 2, তাহলে এখানে প্রথমে কি দিয়ে শুরু হচ্ছে 3, তার মানে কি হচ্ছে আনসার উইল বি 3, সি হবে। ঠিক আছে? বুঝতে পারছো তো, মানে কত মানে কনসেপ্ট থাকলে তবে তুমি কোশ্চেনকে, নাম্বার অফ যে কোশ্চেন আছে তার অপশনগুলোকে এলিমিনেট করতে পারবে। বুঝা গেল? এরকম করে তোমাদের কিন্তু বারবার বলছি, কোশ্চেন কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, তত তবে র্যাঙ্ক আসবে। ঠিক আছে? 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য অ্যামিটার রেঞ্জ অফ দ্য সান রেজিস্ট্যান্স। অর্থাৎ সান রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলেছিলাম না একটা ফর্মুলা, আর রেঞ্জ এক্সটেনশনের জন্য সান রেজিস্ট্যান্স প্যারালাল একটা রেজিস্ট্যান্স অ্যাড করা হচ্ছিল, ফর্মুলা কি ছিল না, আর এম মিটার রেজিস্ট্যান্স বাই কি ছিল,
মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর -1 ছিল তো, আর এই যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে কি করেনি, সেজন্য কি বলছে রেঞ্জ অফ দ্য কার উপর এফেক্টেড পড়ছে, ভ্যারিয়াস দ্য ফ্যাক্টর অফ দ্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। হ্যাঁ এইটা হবে নাকি নো এফেক্ট, নো এফেক্ট তো হয় না, ভ্যারিয়াস টাইপ অফ ফ্যাক্টর অফ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কাজ করছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। তাহলে ভ্যারিয়াস রেজিস্টার উপর ডিপেন্ড করছে না, ভ্যারিয়াস ফ্যাক্টর অফ ইউনিটের উপর ডিপেন্ড করছে না, কারণ হচ্ছে এম ইজুগালটা আমরা কি জানি, এম ইজুগালটা কি জানি বলো তোমরা, আমরা পড়িয়েছি বলো। তাহলে এম ইজুগাল টু স্যার বলেছিলেন আই বাই আই এম, ঠিক আছে, একটা মিটার রেজিস্ট্যান্স আর একটা ম্যাক্সিমাম কারেন্ট অফ দা ফুল স্কেল রিফ্লেক্স রিডিং, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে তো, হ্যাঁ কি না করছে, তার উপর ডিপেন্ড করে কি হবে অ্যান্সার উইল বি ভ্যারিয়াস টাইপ অফ ফ্যাক্টর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। বুঝা গেল? আজকের লেকচারের লাস্ট কোশ্চেন বা আজকের সেটের মক টেস্টের লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে হুইস্টন ব্রিজ থেকে কোশ্চেন। হুইস্টন ব্রিজ থেকে কিছুক্ষণ আগে বললাম যে হুইস্টনে মেজার করার জন্য কত রেজিস্ট্যান্স রেঞ্জ লাগে, এর ওহম কত ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স মেজার করতে হয়, সবসময় মাথায় রাখবে সবচেয়ে কম রেজিস্ট্যান্স থেকে লো রেজিস্ট্যান্স থেকে মেজারমেন্ট করতে পারে, অর্থাৎ 1 ওহম টু থেকে ফিউ মেগা ওহম পর্যন্ত, অর্থাৎ সবচেয়ে কম ওহমের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা হুইস্টন ব্রিজের মেজারমেন্ট করতে হবে, সেই রেজিস্ট্যান্সে মেজারমেন্ট করতে হবে। বুঝা গেল? 10-এর মধ্যে তোমরা কত পেয়েছো সেটা কিন্তু কমেন্ট বক্সেও জানাবে। আর একটা কোশ্চেন যেটা দিলাম, পিএনসি ইনস্ট্রুমেন্ট এসি ডিসি বোথ অফ নান অফ দিয়া কোথায় কাজ করে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, এরপর আরো মক টেস্ট আসবে, ইন্ডিভিজুয়াল হচ্ছে, এরপর আরো মক টেস্ট আসবে, গ্র্যান্ড মক টেস্ট আসবে, সমস্ত জায়গায় পরীক্ষা যত কাছাকাছি আসবে তত তোমাদেরকে তৈরি করার দায়িত্ব আমি যখন নিয়েছি তোমাদেরকে তৈরি করে দেবো, ঠিক আছে। অতএব তোমরা সাপোর্ট করে চলো যেরকম তোমরা সাপোর্ট করছো আমাকে, আর অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। এই শুধুমাত্র ফার্স্ট ইউনিটের মক টেস্ট শুরু হয়েছে, এখন অনেক লেকচার বাকি আছে, অনেক ক্লাস হবে। অতএব এই পিরিয়ডটা পেতে গেলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে আমি প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে তোমার প্রিন্ট আউট করে পড়াশোনা করো। ওকে, সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওইগুলো, আর তার উপর ডিপেন্ড করে আমি নেক্সট মক টেস্টের জন্য নিয়ে আসবো। তার আগে অবশ্যই ক্লাসগুলো যেগুলো চলছে সেই ক্লাসগুলো অবশ্যই ভালো করে করো। ওকে, সো এখানেই আজকে মক টেস্টের সলিউশনটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে, নেক্সট ক্লাসের মাধ্যমে। তখন সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের প্রিপারেশন আরো ভালোভাবে করো। অবশ্যই মাথায় রাখবে যে তোমাদের সাকসেস পেতে গেলে তোমাকে হার্ডওয়ার্ক কনসিস্টেন্সি অবশ্যই প্রয়োজন। ওকে, সো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ভিডিওটা ডাউনলোড করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।